ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা ক্লাস 11 এর রাসায়নিক বন্ধন নিয়ে পড়া শুরু করব। নিশ্চয় সবাই ভালো আছো, ভালো থাকতে হবে প্রত্যেকে এবং মন দিয়ে পড়াশোনা করতে হবে। আজকে আমরা ক্লাস 11 এর কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টার নিয়ে শুরু করব আলোচনা। অবশ্যই কেমিক্যাল বন্ডিং এটা ফার্স্ট ক্লাস। কেমিক্যাল বন্ডিং পড়া শুরুর আগে একটু ছোট্ট করে কেমিক্যাল বন্ডিং জিনিসটা জানতে চাই যে হোয়াট ইজ দ্য কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন জিনিসটা কি, বা এটা পড়ে আমার কি লাভ, আমি এটা করবো কেন। কেমিক্যাল বন্ডের প্রধান কারণ হচ্ছে টু গেইন স্টেবিলিটি। যখন দুই বা তার বেশি পরমাণু তার অষ্টক পূর্তির জন্য বা নিকটবর্তী নোবেল গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য তখন তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন শুরু হয় বা আন্তরাণবিক আকর্ষণ বল শুরু হয়, সেই আকর্ষণ বলকেই বলা হয় রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং। আমি রিপিট করছি, যখন দুই বা তার বেশি পরমাণু অষ্টক পূর্তির জন্য বা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য তাদের মধ্যে যে অন্তরাণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার ফোর্স, আন্তরাণবিক যে আকর্ষণ বল সৃষ্টি হয়, সে আন্তরাণবিক আকর্ষণ বলকেই আমরা এক কথায় বলি কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন। এই যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যার কথা বললাম, সে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর নির্ভর করে আমরা কেমিক্যাল বন্ডিংকে বা রাসায়নিক বন্ধনকে মূলত দুটো ভাগে ভাগ করি। আমরা রাসায়নিক বন্ধনকে মূলত দুটো ভাগে ভাগ করি। মূলত একটাকে আমরা বলি ইন্টার অ্যাটমিক বন্ড। ইন্টার অ্যাটমিক কথার অর্থ আন্ত পরমাণবিক। কথার অর্থ কি? আন্ত পরমাণু, অর্থাৎ দুটো পরমাণুর মধ্যে যে আকর্ষণ বল, দুটো পরমাণুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলেছে ইন্টার অ্যাটমিক বা আন্ত পারমাণু। আরটা বলা হয় ইন্টার মলিকুলার। যাকে বলা হয় আন্ত আণবিক। তাহলে এই যে এখন আমি যে ফোর্স অফ অ্যাট্রাকশনের কথা বললাম, সেই ফোর্স অফ অ্যাট্রাকশন টু টাইপস, একটা হচ্ছে ইন্টারমলিকুলার, একটা হচ্ছে ইন্টার অ্যাটমিক। যদি যখন দুটি পরমাণুর মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হয় টু গেইন স্টেবিলিটি বা অষ্টক পূর্তির জন্য, তাকে বলা হয় আন্ত পরমাণু। আর যদি দুটো অণুর মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হয় তাকে বলা হয় আন্ত আণবিক। আন্ত পরমাণু কোনগুলি? যেগুলো আমরা ক্লাস 10-এ পড়েছি। কুই বন্ড, আন্তঃঅণুর মধ্যে পড়ছে আয়নীয় বন্ধন, যাকে আমরা বলি তড়িৎযোজী বন্ধন। আর কি পড়ছে ভেতরে? সমযোজী বন্ড বা কোভ্যালেন্ট বন্ধন। আর কি পড়ছে ভেতরে? কোঅর্ডিনেশন বন্ড, যাকে আমরা কি বলছি? অসমযোজী বন্ধন। আর কি পড়ছে? মেটালিক বন্ড বা ধাতব বন্ধন। এই যে বন্ধনগুলো আমি দেখাচ্ছি এখানে, এই যে চারটা বন্ড দেখিয়েছি, আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড, এবং কোঅর্ডিনেশন বন্ড বা অসমযোজী বন্ধন, এবং হচ্ছে ধাতব বন্ধন। এই যে চারটা টাইপের বন্ড দেখেছি, এই অল আর ইন্টার অ্যাটমিক বন্ড। সবগুলো হচ্ছে ইন্টার অ্যাটমিক বন্ধন। অন্ত পরমাণুর মধ্যে বন্ধন। এর মধ্যে কি পড়ছে?
ভ্যান ডার ওয়াল বন্ধন, যেটা আমরা গ্যাস পোড়াতে যখন যাব তখনই আলোচনা করবো। ভ্যান ডার ওয়াল ফোর্স বা ভ্যান ডার ওয়াল বন্ধন। আর কি হাইড্রোজেন বন্ধন। এই দু ধরনের আমরা বন্ধন দেখতে পাই, একটা ইন্টার অ্যাটমিক, একটা হচ্ছে ইন্টার মলিকুলার। এই দু ধরনের আমরা ফোর্স বা অ্যাট্রাকশন দেখতে পাই। তাদের মধ্যে এই যে চারটা বন্ড, দিস ইজ দ্য স্ট্রঙ্গার বন্ড, শক্তিশালী বন্ধন। এই বন্ডগুলো সব শক্তিশালী বন্ধন। কেন? এদের এনার্জি হচ্ছে 200 থেকে 400 কিলো জুল এনার্জি। এটা স্ট্রঙ্গার বন্ড, শক্তিশালী বন্ধন। আর এই যে বন্ধনগুলো দেখতেছ, এগুলো হচ্ছে দুর্বল বন্ধন। এগুলো 2 থেকে 40 কিলো জুল। অর্থাৎ এই বন্ডগুলো সব উইকার বন্ড। ইন্টার মলিকুলার বন্ডগুলো সব উইকার বন্ড, দুর্বল বন্ধন। কিন্তু ইন্টার অ্যাটমিক বন্ধনগুলো সব শক্তিশালী বন্ধন। শক্তিশালী বন্ধন কেন? এনার্জিটা 200 থেকে 400 কিলো জুল। তাহলে এই এতগুলো টাইপের আমরা বন্ড নিয়ে পড়াশোনা শুরু করবো এখানে। ক্লিয়ার? তাহলে এবার নেক্সট আমরা চলে আসি, হোয়াট ইজ দ্য কজ অফ কেমিক্যাল বন্ড। অর্থাৎ এই যে রাসায়নিক বন্ধন আমরা বিভিন্ন টাইপের পড়তে চাইছি বা পড়বো, এই রাসায়নিক বন্ধন বিভিন্ন টাইপের হলো কেন, বা রাসায়নিক বন্ধনের কারণ কি? যদি আমি সংজ্ঞাতে প্রথম বলেছি যে রাসায়নিক বন্ধন কেন তৈরি হয় বা রাসায়নিক বন্ধন হয় কেন, আমি এখনই বলেছি যে দুটো পয়েন্ট। একটা হচ্ছে টু গেইন স্টেবিলিটি, টু ফর্ম অক্টেট। অর্থাৎ রাসায়নিক বন্ধন হওয়ার প্রধান কারণ হচ্ছে এই দুটো। তাহলে আমাদের এখন যেটা পড়াশোনা চলছে রাসায়নিক বন্ধনের কারণ, হোয়াট ইজ দ্য কজ, কারণটা কি, রাসায়নিক বন্ধন কেন হবে বা রাসায়নিক বন্ধন আমরা পড়বো কেন, দুটো পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন গঠিত হয় কেন, দুটো অণুর মধ্যে রাসায়নিক বন্ধন হবে কেন। তার কারণ হচ্ছে দুটো। ফার্স্ট ওয়ান, প্রথম পয়েন্ট হচ্ছে টু ফর্ম অক্টেট, অর্থাৎ অষ্টপূর্তি। অষ্টপূর্তি অর্থাৎ প্রত্যেক পরমাণু, প্রত্যেক অণু চায় তার বহিস্থ কক্ষে অষ্টক পূর্ণ করতে। প্রত্যেকটা পরমাণু, প্রত্যেকটা অণু চায় তার বহিস্থ কক্ষে অক্টেট ফিল আপ করতে বা অষ্টক পূর্তি করতে চায়। এবং তাই কারণে সে কি করে না, সে রাসায়নিক বন্ধন গঠন করতে চায়। নাম্বার টু, টু মিনিমাইজ দ্য এনার্জি, দ্যাট মিনস পোটেনশিয়াল এনার্জি বা স্মৃতিশক্তি মিনিমাইজ করা। স্মৃতিশক্তি হ্রাস। সেকেন্ড কারণ কি না, সেকেন্ড কারণ হচ্ছে টু মিনিমাইজ পোটেনশিয়াল এনার্জি বা স্মৃতিশক্তি কমানো। স্মৃতিশক্তিকে আমরা কি এনার্জি বলি? পোটেনশিয়াল এনার্জি, পি। টু মিনিমাইজ দ্য পোটেনশিয়াল এনার্জি বা স্মৃতিশক্তি কমাতে চায়। কেন? স্মৃতিশক্তি কমালে কি হবে? স্মৃতিশক্তি কমালে টু গেইন স্টেবিলিটি। কেন? শক্তি যার কম তার স্থায়িত্ব বেশি। ঠিক আছে? স্থায়িত্ব বৃদ্ধি। কারণ এটা পোটেনশিয়াল এনার্জি কমাতে চাই কেন? স্থায়িত্ব বৃদ্ধি করতে চায়। তাহলে যে কোনো দুটি অণু, যে কোনো দুটি পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন হওয়ার প্রধান দুটি কারণ, টু মেন কজ, প্রধান দুটি কারণ হচ্ছে অষ্টপূর্তি এবং স্মৃতিশক্তি হ্রাস। এই দুটো কারণের জন্যই প্রতিটি পরমাণু চায় তারা একটা ফোর্স অফ অ্যাট্রাকশনে চলে আসতে, যাকে আমরা বলছি রাসায়নিক বন্ধন। এবার কিভাবে এই ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হয় সেটা তোমরা একটা গ্রাফিক্যালি দেখতে পারো। আমি একটা এক্সাম্পল দিয়ে সেটা বোঝাতে চাইছি। ধরো এটা একটা পরমাণু আর এটা একটা পরমাণু। ওকে, ধরো এই পরমাণুটা হচ্ছে এ, এই পরমাণুটা হচ্ছে বি। এই দুটো পরমাণু রাসায়নিক বন্ধন করবে। কখন করবে, কোন সময় করবে সেটা ক্লিয়ার করে নাও। এর একটা নিউক্লিয়াস, এর একটা নিউক্লিয়াস, এর বাইরে ইলেকট্রন আছে, এর বাইরেও ইলেকট্রন আছে। ধরো নিউক্লিয়াসকে আমি বললাম Na, ওকে, আর এই নিউক্লিয়াসের নাম দিলাম Nb, এর ইলেকট্রনের নাম দিলাম Ea, এর নামকে দিলাম Eb। তাহলে এর Na, এর Nb, নিউক্লিয়াসের আধান হচ্ছে Na, Nb, এর ইলেকট্রন আধান হচ্ছে Ea, এর ইলেকট্রন Eb। তাহলে এখানে কি ঘটবে? Na Nb কে রিপালশন করবে,
কারণ এর নিউক্লিয়াসে প্লাস, এর নিউক্লিয়াসে প্লাস, প্লাস প্লাস কি করে বিকর্ষণ করে, এর ইএ এর ইবি কে রিপালশন করবে, কারণ মাইনাস মাইনাসে বিকর্ষণ করে। আমরা কি দেখতে পাবো এখানে টু রিপালশন ফোর্স দেখতে পাবো, টু রিপালশন ফোর্স দেখতে পাবো, দুটো বিকর্ষণ দেখতে পাবো, এন এর মধ্যে বিকর্ষণ, ইএ ইবির মধ্যে বিকর্ষণ। সাইমালটেনিয়াসলি কি দেখতে পাবো, একই সঙ্গে কি দেখতে পাবো, এন এ ইবি এর নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করছে, আবার এনবি ই এর নিউক্লিয়াস এর ইলেকট্রনকে আকর্ষণ করছে, অর্থাৎ এর নিউক্লিয়াস বি ইলেকট্রনকে আকর্ষণ করছে, বি নিউক্লিয়াস এর ইলেকট্রনকে আকর্ষণ করছে। দ্যাট মিন্স এটা কি দেখতে পাবো অ্যাট্রাকশন। তাহলে একসঙ্গে দুটো ফোর্স দেখতে পাবো, একটা রিপালশন মানে বিকর্ষণ, একটা অ্যাট্রাকশন মানে আকর্ষণ, একসঙ্গে দুটো ফোর্স দেখতে পাবো। যদি কারোর ক্ষেত্রে অ্যাট্রাকশন বেশি হয়ে যায় তখন তার রাসায়নিক বন্ধন গঠন করবে, যদি কারো রিপালশন বেশি হয়ে যায় সে রাসায়নিক বন্ধন গঠন করবে না। এটা একটা গ্রাফিক্যাল নেচার দিয়ে আমরা দেখাতে চাইছি। দেখো তোমরা এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা পি, মানে যাকে আমরা বলছি স্থিতিশক্তি। পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, এটা হচ্ছে সেই স্থিতিশক্তি। এটা হচ্ছে এদিকে ব্যাসার্ধ আর, এদিকে হচ্ছে ব্যাসার্ধ আর। যখন আর টেন্ডস টু ইনফিনিটি, মানে ব্যাসার্ধটা অসীম দূরত্বের ব্যাসার্ধ, ইলেকট্রনটা অসীম দূরত্বে আছে, তখন পোটেনশিয়াল এনার্জি টেন্ডস টু ইনফিনিটি, মানে ওই বস্তুর মধ্যে সঞ্চয় শক্তির মান অসীম। যখন ইলেকট্রনটা অসীম দূরত্বে আছে তখন ওই ইলেকট্রনটির মধ্যে সঞ্চয় শক্তির মানও অসীম হবে। ক্রমশ আমি আরটা কমাচ্ছি, মানে ক্রমশ আমি ইলেকট্রনটাকে নিউক্লিয়াস দিয়ে নিয়ে আসতে চাইছি। তাহলে ইলেকট্রন প্রথমে কোথায় কত ছিল, অসীম দূরত্বে ছিল, তখন ওই ইলেকট্রনের মধ্যে শক্তি কত ছিল, অসীম ছিল। এই ইলেকট্রন ক্রমশ আমি কোথায় নিয়ে আসি, নিউক্লিয়াস দিকে নিয়ে আসতে চাইছি, ক্রমশ নিউক্লিয়াস দিকে আমি নিয়ে আসতে চাইছি। ক্রমশ আমি দেখো ক্রমশ আর এর মানটা কমা চাইছি, আর এর মানটা ক্রমশ যত আমি আরেকটা কমাচ্ছি, পোটেনশিয়াল এনার্জি মান ক্রমশ কমছে, আর এর মানটা যত কমাচ্ছি পোটেনশিয়াল এনার্জিটা কমছে। দেখো একটা জায়গায় এসে দেখো কমে 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 একটা জায়গায় এসে দেখো যেখানে পোটেনশিয়াল এনার্জি মানটা সবচেয়ে কম, যেখানে পোটেনশিয়াল এনার্জি মানটা সবচেয়ে কম তাকেই বলা হয় আর জিরো, তাকে বলা হয় আর জিরো বা বন্ড লেন্থ, বন্ধন দূরত্ব। মানে বলতে চাইছে এই জায়গায় এদের মধ্যে অ্যাট্রাকশনটা সবচেয়ে বেশি, এই জায়গায় অ্যাট্রাকশনটা সবচেয়ে বেশি এবং কি অ্যাট্রাকশনটা সবচেয়ে বেশি হওয়ার জন্য আকর্ষণ স্থিতিশক্তির মান সবচেয়ে কম, এখানে বন্ড লেন্থটা সবচেয়ে কম, বন্ড লেন্থটা সবচেয়ে বেশি, বন্ধন দূরত্ব মানে এখানে স্থিতিশক্তির মানটা সবচেয়ে কম। মানে যেখানে দুটো ইলেকট্রনের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বলটা সবচেয়ে বেশি, আকর্ষণ বলটা ছিল নাকি তার সঞ্চয় শক্তির মান কম, তাকে আমরা বলি বন্ড ডিস্টেন্স বা বন্ধন দূরত্ব। তারপরে দেখো আমি আরো আর এর মান কমাচ্ছি, তার আর মানটা আরো কমাচ্ছি, আর এর মানটা কমালে কি হবে, তারা কাছাই চলে আসছে। এবার কোনটা বেশি যাবে, রিপালশন ফ্যাক্টরটা বেশি যাবে, রিপালশনটা বেশি যাচ্ছে বলে কি হবে, আবার পোটেনশিয়াল এনার্জি বেড়েছে এখানে গিয়ে সর্বোচ্চ হয়ে যাচ্ছে। তাহলে যখন ইলেকট্রনটা অসীম থাকে তখন তার মধ্যে সঞ্চয় শক্তির মান অসীম। তারপর ক্রমশ ইলেকট্রনটাকে আমি কোথা থেকে নিয়ে আসি, নিউক্লিয়াস দিকে নিয়ে আসি, ক্রমশ নিউক্লিয়াস দিকে নিয়ে এলে তার স্থিতিশক্তির মান ক্রমশ কমছে, মানে ক্রমশ সে স্থায়িত্ব লাভ করছে, মানে আকর্ষণ বলটা ক্রমশ বাড়ছে। তারপরে আস্তে আস্তে একটা জায়গায় আসবে যেখানে স্থিতিশক্তির মান সবচেয়ে কম, সর্বনিম্ন, তাকে আমরা বলি বন্ড ডিস্টেন্স বা বন্ধন দূরত্ব। মানে এইখানে দুটো পরমাণু বা দুটো অণু থাকতে চাইবে, এই অবস্থার আকর্ষণ বল সবচেয়ে বেশি। তারপর আমি আরো আর এর মানটা কমাচ্ছি, ক্রমশ শক্তিমান আবার বাড়ছে, মানে এই জায়গাটায় বিকর্ষণটা বেশি হয়ে গেছে। অর্থাৎ এই জায়গাটাই দ্যাট ইজ আর জিরো যেটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি সবচেয়ে বেশি, সবচেয়ে কম, পোটেনশিয়াল সবচেয়ে কম মানে
তার স্থায়িত্ব সবচেয়ে বেশি। এইভাবে দুটি আয়ন তারা পোটেনশিয়াল এনার্জি কমিয়ে এবং অষ্টপূর্তির মাধ্যমে তারা কি করে না, তারা রাসায়নিক বন্ধন গঠন করে। এটা হচ্ছে রাসায়নিক বন্ধন বা যে কোনো বন্ধন গঠনের প্রধান কারণ। এবার আমরা চলে যাই টাইপস অফ বন্ড। রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধনের কারণ কি, সেটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা চলে যাবো রাসায়নিক বন্ধনের প্রত্যেকটা বিভাগ নিয়ে আলোচনা। প্রত্যেকটা বিভাগ নিয়ে আমাদের ডিটেল স্টাডি করতে হবে। তাহলে প্রথম আমাদের যে বন্ডটা আছে সেটা হচ্ছে আয়নীয় বন্ধন। প্রথম ফার্স্ট যে বন্ডটা আছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ড বা যাকে বলেছে আয়নীয় বন্ধন বা তাকে বলা হয় তড়িৎযোজী বন্ধন। ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের কাছে আয়নীয় বন্ধন, এক নম্বর বিষয় আয়নীয় বন্ধন, যাকে আমরা বলি তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন ফার্স্ট হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, যেটা বলে আয়নিক বন্ড, যাকে আমরা বলি আয়নিক বন্ড। আমরা আয়নিক বন্ধন ক্লাস 10-এ আমরা লুইস ডট সংকেত দিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে আয়নিক বন্ধন গঠিত হয়। সেই জায়গাটা আমাদের ক্লাস 11-এর প্রয়োজন নেই ঠিকই, কিন্তু একটু বোঝার জন্য জানতে হবে। কারণ তবে আমি এর পরে যে বিষয়গুলো বলবো সেটা বুঝতে তোমাদের সুবিধা হবে। যে আয়নিক বন্ডটা ক্লাস 10-এ আমরা কি দেখেছিলাম, জাস্ট আমি 2 মিনিট সেটা দেখে দিচ্ছি। জাস্ট ক্লাস 10-এ আমরা কি শিখেছিলাম, সেই কনসেপ্ট থেকে আমরা ক্লাস 11-এ আয়নিক বন্ড সম্বন্ধে কিছু নতুন নতুন কনসেপ্ট গ্রো করি। একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছিলাম। ধরো এরকম ব্যাপারটা ছিল, এখানে সোডিয়াম, সোডিয়াম তার পরমাণু ক্রমাঙ্ক 11, ইলেকট্রন আছে 2, 8, 1। অর্থাৎ তার আউটার মোস্ট অরবিটালে বা বহিস্তম কক্ষে তার একটি ইলেকট্রন ছিল। তার কাছে ছিল Cl, 17, 2, 8, 7, যার বহিস্তম কক্ষে মোট ইলেকট্রন আছে 7টা। 1, 2, 3, 4, 5, 6, 5, 6, 7, 7টা, 2, 8, 7। ওকে, তাহলে ইলেকট্রোভ্যালেন্সি কত বা যোজ্যতা কত? 1। কেন? যোজ্যতা তোমরা সংজ্ঞা ক্লাস 10-এ পড়েছিলে যে কোনো মৌলের সর্বস্থ কক্ষে উপস্থিত অজীব মোটের সংখ্যাকে বলা হয় তার যোজ্যতা। তাহলে এই যোজ্যতা কত? 1। যদি সেটা 4-এর বা 4 থেকে বেশি হয়ে যায় তবে কি হচ্ছিল 8 থেকে বিয়োগ করতে। তাহলে এর ইলেকট্রোভ্যালেন্সি কত? 7। 7 মানে 8 থেকে বেশি, তাহলে কত? 8 থেকে বিয়োগ করলে 8 - 7 মানে 1। তাহলে এরও ভ্যালেন্সি 1, এরও ভ্যালেন্সি 1। ওকে, কিন্তু দেখো এ কি অক্টেট ফিল আপ করছে? ফার্স্ট পয়েন্ট আয়নীয় বন্ধনের প্রথম কারণটা কি ছিল? টু গেন অক্টেট, টু ফল অক্টেট। অক্টেট মানে অষ্টক পূর্ণ করতে চাইবে। তাহলে অক্টেট করতে হচ্ছে, হয়নি, কারণ 2, 8, 1। তাই যদি একটা ছেড়ে দেয় তবে অক্টেট হবে। তাহলে দেখো 2, 8, 7 অক্টেট পূর্ণ হয়েছে, হয়নি। যদি একটা নিয়ে নেয় তবে অক্টেট হবে। ও কি করবে? সোডিয়াম থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে। আমরা যেটা ক্লাস 10-এ করতাম, তাহলে কি হতো এখানে? Na+, 2, 8, Cl- 2, 8, 8। এবার এই অবস্থা দেখো দুজনই অক্টেট গেইন করে নিয়েছে। দেখো দুজনই অক্টেট ফর্ম করেছে, Na+ অক্টেট, Cl- অক্টেট, আর দুজন স্থায়ী। এবার কি করবে? এরা দুজন যুক্ত হয়ে যাবে। কেন? প্লাস আর মাইনাসকে আকর্ষণ করে আমরা সবাই জানি অপোজিট টু ফোর্স আর অ্যাট্রাক্ট ইচ। দুজন ফোর্স একে অপরকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। তাহলে এখানে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটার নাম আছে, আমরা জানি সবাই, নামটা কি? স্থির তাড়িতিক আকর্ষণ। আকর্ষণ নাম কি? স্থির তাড়িতিক আকর্ষণ। এর ফলে কি হবে? NH। আমরা ক্লাস 10-এ ঠিক এই জিনিসটা শিখেছিলাম যে একটা আয়নীয় বন্ধন কিভাবে তৈরি হয়। ঠিক এই প্রসেসে প্রথম একটা দুটো পরমাণু থাকে,
একজন ইলেকট্রন ভ্যালেন্সি 1 আর ইলেকট্রন ভ্যালেন্সি 1 দুজনে একই থাকতে পারে, আলাদা থাকতে পারে, কোনো সমস্যা নেই, ইলেকট্রন ভ্যালেন্সিটা যা ইচ্ছা হতে পারে। এবার কি হচ্ছে, একজন ইলেকট্রন ছেড়ে দিলে স্থায়িত্ব লাভ করবে, মানে অষ্টক পূর্ণ করবে, অপর ইলেকট্রন নিয়ে নিলে স্থায়িত্ব লাভ করবে, মানে অষ্টপূর্ণ করবে। মানে এখানে অবশ্যই একজন ডোনার হয়, একজন অ্যাকসেপ্টার হয়। তাহলে যে ডোনার হয় বা দাতা হয় সেই ইলেকট্রনটা দিয়ে সে ক্যাটায়নে পরিণত হলো, আর যে গ্রহীতা হলো ইলেকট্রনটা নিল সে নিয়ে সে অ্যানায়নে পরিণত হলো। তারপরে সেটা কি হয়, ওই দুটো অপোজিট চার্জ মানে ক্যাটায়ন বা অ্যানায়ন তারা কি আকর্ষিত হলো, কার দ্বারা, বাই স্থিরতাড়িতিক আকর্ষণ বল বা স্থিরতাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে গেল এবং সেখান থেকে তারা কি হলো, আয়নীয় যৌগ তৈরি করলো। জাস্ট এই বিষয়টা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম, আমাদের এই বিষয়টা লাগবে না, জাস্ট তোমাদের রিমেম্বার করানোর জন্য, পুরানো বিষয়গুলো মনে রাখতে পারার জন্য দেখালাম। আমাদের এই যে কনসেপ্টটা থেকে কিছু আমরা জিনিস জানতে চাইছি, যে আয়নিক বন্ড যখন তৈরি হয়, মানে Na আর Cl থেকে যখন NaCl ধরো, তাদের মধ্যে বিভিন্ন ফোর্স কাজ করে। আমাদের জানার বিষয় এখানে যে এখানে কি কি ফোর্স কাজ করে এবং কাদের মধ্যে সেই ফোর্সগুলো কাজ করে। তো আমাদের যেটা ক্লাস 11 জানার বিষয়, যে একটা আয়নিক বন্ড হতে গেলে তার মধ্যে কি কি আকর্ষণ বল কাজ করে এবং কাদের মধ্যে সেই আকর্ষণ বলগুলো কাজ করে, যেটা আমরা এই ছবি থেকে বলে দিতে পারি। তোমরা একটু ভালো করে দেখো, প্রথমে সোডিয়াম ছিল, দ্যাট মিনস সোডিয়ামটা কি মেটাল ছিল, মানে একটা ধাতু ছিল। সে ধাতু কিসে পরিণত হলো, ধাতু ক্যাটায়নে পরিণত হলো। সে ধাতুটা কিসে পরিণত হলো, একটা ক্যাটায়নে পরিণত হলো। তাহলে এখানে ফার্স্ট এনার্জির বিষয়টা কি, ফার্স্ট এনার্জি বিষয় যে প্রথম এখানে একটা মেটাল ছিল বা একটা ধাতু ছিল, সে ধাতুটা দ্যাট মিনস এম একটা ধাতু ছিল, সে এমটা কি হলো, সে এমটা পরিণত হলো এম প্লাস। আচ্ছা, আমরা যখন পিওটিপি পড়েছিলাম তখন পড়েছিলাম না, যদি কোনো মৌল সর্ববহিষ্ঠ থেকে একটি ইলেকট্রন বর্জিত হয় তখন সে একক ধনাত্মক আধানযুক্ত একটি গ্যাসীয় ক্যাটায়নে পরিণত হয়। কোনো মৌল তার সর্ববহিষ্ঠ থেকে একটি ইলেকট্রন বর্জিত হয়েছে তখন সে একক ধনাত্মক আধানযুক্ত গ্যাসীয় ক্যাটায়নে পরিণত হচ্ছে, তাকে আমরা কি বলেছিলাম, আয়নাইজেশন এনার্জি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, শক্তি গ্রহণ হবে না বর্জন হবে, শক্তি গ্রহণ হবে, সেই গ্রহণটাকে আমরা কি নাম দিচ্ছি, আয়নাইজেশন এনার্জি। অর্থাৎ এখানে এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, শক্তি গ্রহণ হচ্ছে। তাহলে যখন একটা সোডিয়াম বা একটা মেটাল সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে তখন সে আয়নিয়ন বিভবের কারণে পরিণত হচ্ছে। এবং আয়নীয় বন্ধন তৈরি হওয়ার প্রথম শর্তেই বলেছে, তাকে আমি 1 নম্বর শর্তে লিখেছি, যে এখানে একটা মেটাল বা ধাতু লাগে, সে ধাতু সবসময় কিসে পরিণত হয়, একটা ধাতব ক্যাটায়নে পরিণত হয় এবং সেই সময় সে একটা এনার্জি গেইন করে, সেই এনার্জি গেইনটাকে কি নাম বলা হয়, আয়নাইজেশন এনার্জি, এবং সেটা যেন সবসময় মিনিমাম হয়। তাহলে এক্ষেত্রে কি মনে রাখতে হবে, আই মিনিমাম। অর্থাৎ এখানে যে আয়নাইজেশন এনার্জিটা সে নিচ্ছে, মানে যে শক্তি শোষণ করছে সেটাকে মিনিমাম হতে হবে, তবেই সে একটা সহজে একটা ধাতব ক্যাটায়নে পরিণত হবে। এবার নেক্সট হলো সোডিয়াম থেকে এটা সোডিয়াম প্লাস হলো, এবার দেখো একই সঙ্গে দেখো Cl থেকে Cl মাইনাস হচ্ছে, Cl কে আমরা কি বলি, নন মেটাল। তাহলে এখানে তার সঙ্গে সঙ্গে একটা কি থাকে, নন মেটাল থাকে, মানে অধাতু থাকে, যাকে আমরা বলি নন মেটাল। কি বলি আমরা, নন মেটাল, ঠিক আছে, যাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করছি। তাহলে ধাতু থাকে যাকে বলা হচ্ছে নন মেটাল বা অধাতু থাকে, এক্স। তাহলে এক্স ও কি করেছে, একটি ইলেকট্রন নিয়েছে না দিয়েছে, অবশ্যই নিয়েছে, একটি নিয়েছে, কাছ থেকে নিয়েছে, ওই সোডিয়াম বা ধাতুর কাছ থেকে নিয়েছে, দিশে কি সমান হচ্ছে এক্স মাইনাস। একটু মনে করো ক্লাস 11-এ আমরা যখন পজিশন পড়েছিলাম তখন কি পড়েছিলাম, যখন একটি গ্যাসীয় ক্যাটায়ন তার সর্বহিষ্ঠ কক্ষ থেকে ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক আধানযুক্ত গ্যাসীয় অ্যানায়নে পরিণত হলে যে শক্তি মুক্ত করে তাকেই বলা হয় ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে এখানে সেটাই, তাহলে এক্ষেত্রে ইএ মানে ইলেকট্রন অ্যাফিনিটি, সেটা সবসময় এক্ষেত্রে শোষিত হয়, এটা বর্জিত, বর্জিত ইএ ম্যাক্স হবে। মানে একটা ভালো আয়নীয় বন্ধন হতে গেলে তখন তার আয়নিয়ন বিভবটা মিনিমাম হতে পারে, কিন্তু তার ইলেকট্রন অ্যাফিনিটিটা সবসময় ম্যাক্সিমাম হবে। যত বেশি ইলেকট্রন আসক্তি হবে তত সে ভালো আয়নীয় বন্ধন করতে পারবে, তাহলে একটা আয়নীয় বন্ধন তৈরি হওয়ার শর্ত। নেক্সট নাম্বার সি, এবার কি হচ্ছে, মেটাল আর নন মেটাল এসে জুড়ে গেল। নেক্সট কি, ধাতু এম প্লাস অধাতু এক্স, তাহলে এই দুজন জুড়ে গেল। তাহলে ব্যাপারটা কি হলো, এম প্লাস প্লাস
এক্স মাইনাস সেখান থেকে হলো mx, তাহলে কি হলো এটা গ্যাসীয় ক্যাটায়ন মানে Na প্লাস, এটা গ্যাসীয় অ্যানায়ন মানে Cl মাইনাস, তারপর যুক্ত গিয়ে একটা NaCl বা সলিড তৈরি করবে। তখন যে এনার্জিটা সেটাকে বলা আছে ল্যাটিস এনার্জি। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কি বললাম, ল্যাটিস এনার্জি বা যাকে বাংলা বলে জালক শক্তি। তাহলে জালক শক্তি জিনিসটা কি না, কিচ্ছু নয়, যেটা তুমি এক্ষুনি বলেছে 330 আকর্ষণ বল, তাকেই বলা আছে জালক শক্তি। অর্থাৎ কি হচ্ছে, যখন একটি গ্যাসীয় ক্যাটায়ন বা একটা গ্যাসীয় অ্যানায়ন তারা কাছাকাছি আসে এবং তারা যখন 1 গ্রাম ফর্মুলা পরিমাণ কোনো আয়নীয় কেলাস তৈরি করে, তখন যে শক্তি বর্জিত হয় তাকেই বলা হয় ল্যাটিস এনার্জি বা ল্যাটিস শক্তি। কি বললাম, কোনো গ্যাসীয় ক্যাটায়ন একটা গ্যাসীয় অ্যানায়ন যখন পরস্পর যুক্ত হয়ে 1 গ্রাম ফর্মুলা পরিমাণ কোনো আয়নীয় কেলাস তৈরি করে, তখন যে শক্তি মুক্ত হয় তাকে বলা হয় ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনার্জি। অর্থাৎ এখানে যে কথাটা বলতে চাইছে, এই বর্জিত যেটা হয় দ্যাট মিন্স এখানেও এনার্জি বর্জিত হয়, ল্যাটিস এনার্জি দ্যাট ইজ LA, বর্জিত ল্যাটিস এনার্জি সবসময় কি হবে, ম্যাক্স হবে। তাহলে একটা ভালো আয়নী বন্ধন হতে গেলে আমরা একটু যেটা এই ছবিতে এখন দেখেছিলাম ক্লাস 11 এর ছবিতে, ক্লাস 10 এর ছবিতে, একটা ভালো আয়নী বন্ধন হতে গেলে তিনটে শর্ত ভালো করে বুঝতে হবে। ফার্স্ট শর্ত, এখানে শোষিত আয়নাইজেশন এনার্জিটা মিনিমাম হবে। সেকেন্ড শর্ত, এখানে বর্জিত ইলেকট্রন অ্যাফিনিটি বা আয়ন ইলেকট্রন আসক্তিটা ম্যাক্সিমাম হবে। এবং বর্জিত ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি বর্জিত ল্যাটিস এনার্জি দ্যাট ইজ EA, ল্যাটিস এনার্জিটা সেটা কি ম্যাক্সিমাম হবে। যদি এই তিনটে শর্ত কোনো ধাতুর মধ্যে দেখা যায়, তখন তারা কি তৈরি করবে, একটা ভালো বা উচ্চ গুণমান সম্পন্ন আয়নীয় বন্ধন তৈরি করতে পারবে। তখনই তারা ভালো একটা আয়নীয় বন্ধন গঠন করতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরো আমার কিছু এক্সাম্পল দেওয়া হলো কিছু। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, NaF, NaCl, NaBr এবং NaI। তাহলে দেখো এখানে মেটাল নন মেটাল, ধাতু অধাতু, ধাতু অধাতু, ধাতু অধাতু, ধাতু অধাতু। কারণ আমরা এক্ষুনি পড়েছি ধাতু অধাতু দিয়ে কি বন্ধন তৈরি হয়, একটা আয়নি বন্ধন তৈরি হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোশ্চেন নাম্বার 2, LiF, LiCl, LiBr এবং LiI। তাহলে এখানে দেখি ধাতু অধাতু, ধাতু অধাতু, ধাতু অধাতু, ধাতু অধাতু। তাহলে এটা একটা কি বন্ধন, অবশ্যই আয়নি বন্ধন। তাহলে আমি এখানে দুটো এক্সাম্পল যেটা দিয়েছি একটু ভালো করে দেখলে, 2 এক্সাম্পল আর বোথ আর আয়নিক বন্ড, অর্থাৎ সবগুলোতেই আয়নিক বন্ধন আছে। আমাদের যেটা কোশ্চেন এদের মধ্যে, ইন হুইচ আয়নেশন ক্যারেক্টার ইজ ম্যাক্সিমাম, অর্থাৎ এদের মধ্যে কোনটা ভালো আয়নিক বন্ধন হবে, কোন আয়নি চরিত্র বেশি হবে, আমাদের এটা জানার দরকার আছে। তাহলে আমরা এতক্ষণ আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয় সেটা বুঝে নিয়েছি, এবং আয়নিক বন্ধন তৈরিতে কি কি শর্ত লাগে সেটা বুঝে নিয়েছি। এবার আমাদের বিষয়টা জানা আছে যে একটা ভালো আয়নিক বন্ধন হতে গেলে তাদের কি কি শর্ত থাকতে হবে, একটা ভালো আয়নিক বন্ধন বা কোন আয়নিক বন্ধনটা খুব ভালো হয়, সেটার জন্য একটা খুব একটা ইজিয়েস্ট মেথড আছে, সেই মেথডটা শিখে দিচ্ছি আমি, যেটা দিয়ে তুমি সহজে বলতে পারো একটা ভালো আয়নিক বন্ধন কখন হতে পারে। একটা আয়নিক বন্ধন হতে গেলে দুটো জিনিস লাগে, একটা ধাতু একটা অধাতু। ধাতু আর অধাতু যদি জুড়ে যায় তখনই তৈরি হয় আয়নীয় বন্ধন। মনে রাখবে, ধাতু মিন্স M, অধাতু মিন্স X। ধাতু মিন্স M, এই ধাতু যত ধর্ম বাড়বে, ধাতব ধর্ম যত বাড়বে, ধাতু যত ধর্ম বাড়বে দ্যাট ইজ MC, MC মানে মেটাল ক্যারেক্টার। ধাতুর যত ধর্ম বাড়বে তত তার আয়নের চরিত্র বা আয়নিক বন্ধন তত ভালো হবে। একই জিনিস X, এখানে অধাতু, অধাতুর যত ক্যারেক্টার বাড়বে তত তার কি আছে, অধাতব ধর্ম তত
আয়নের বন্ধন শক্তি বাড়বে। তাহলে কি বললাম, এমসি ইনক্রিজ এক্সসি ইনক্রিজ, অর্থাৎ ধাতব ধর্ম যত বাড়বে এবং অধাতব ধর্ম যত বাড়বে তত তাদের আয়নের চরিত্র ক্রমশ বাড়বে। প্রথম কোশ্চেন 1 এ যাও। কোশ্চেন 1 কি দেখতে পাচ্ছ তোমরা? এক্ষেত্রে সোডিয়াম ক্লোরিন, সোডিয়াম ক্লোরিন, সোডিয়াম ব্রোমিন, সোডিয়াম আয়োডিন। তাহলে এক্ষেত্রে দেখো সব ক্ষেত্রে সোডিয়াম ফিক্সড, সোডিয়াম 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 সোডিয়াম, কতটা সোডিয়াম ফিক্সড। তাহলে ফারাকটাকে FCl-BrI। তাহলে তোমরা পড়েছো যদি উপর থেকে নিচের দিকে নেওয়া যায় কোন একটা শ্রেণী বরাবর, তার ধাতব ধর্ম ক্রমশ বাড়বে। তাহলে এতে ধাতব ধর্মের ক্রমটা কি হবে? ধাতব ধর্মের ক্রমটা কি হবে? ধাতব ধর্মের F greater than Cl greater than Br greater than I। তাহলে এতে ধাতব ধর্মের ক্রমটা কি হবে? F greater than Cl greater than Br greater than I। ধাতব ক্রমটা কি হবে? F greater than Cl greater than Br greater than I। তাহলে কোথায় ধাতব ধর্ম বেশি? তাহলে I এর ক্ষেত্রে I, ওকে, I এর ক্ষেত্রে কি আছে? কি ধর্ম বেশি? ধাতব ধর্ম বেশি। তাহলে অধাতব ধর্ম কোথায় বেশি? না অধাতব ধর্ম। আমি সারা আরো ইজি একটা মেথড করা যায়, ওই ওটা এই एग्जांपल দেওয়া যাবে না। কি বলুন কোশ্চেনটা? NaF NaCl NaBr NaI। একটু ভালো করে দেখো, এদের সবারই ধাতুটা ফিক্সড, এদের সবার ধাতুটা ফিক্সড, সবারই Na, কিন্তু কিটা আলাদা? এক্সট্রা আলাদা, মানে অধাতুটা আলাদা। তাহলে এদের মধ্যে কোথায় অধাতব ধর্ম বেশি? দেখো আমরা কি বলেছি, পর্যায় উপর থেকে নিচেতে গেলে অধাতব ধর্ম ক্রমশ কমে। তাহলে এদের অধাতব ধর্মের ক্রম কি হবে? অধাতব ধর্মের ক্রম কি হবে? অধাতব ধর্ম কার বেশি? F, তারপরে কার বেশি? Cl, তারপরে কার? Br, তারপরে I। তাহলে অধাতব ধর্মের ক্রম কি? F এর সবচেয়ে বেশি, I সবচেয়ে কম। কারণ আমরা শ্রেণী বরাবর উপর থেকে নিচে হলে অধাতব ধর্ম কমে, ধাতব ধর্ম বাড়ে। তাহলে F এর ক্ষেত্রে অধাতব ধর্ম কম, F এর অধাতব ধর্ম বেশি। তাহলে আমি এখানে পড়েছি X ক্যারেক্টার, মানে অধাতব ধর্ম যদি বাড়ে তাহলে কি হবে? আয়নের বন্ধন বৃদ্ধি হবে। তাহলে এর যদি অধাতব ধর্ম বেশি হয় তাহলে উত্তরটা কি হবে? তাহলে আয়নীয় বন্ধনের ক্রম কি হবে? আয়নীয় বন্ধনের ক্রম NaF greater than NaCl greater than NaBr greater than Na। তাহলে মেটালের ক্যারেক্টার বাড়লো আয়নীয় বন্ধন চরিত্র বাড়ে, বা আয়নীয় বন্ধন ভালো আয়নীয় বন্ধন হয়। আর এস ক্যারেক্টার মানে অধাতব ধর্ম বাড়লো আয়নীয় বন্ধন ভালো হয়। একই জিনিস আমি একটা एग्जांपल ধরি, একটা কোশ্চেন ধরি। ধরো LiCl, ধরো NaCl, ধরো KCl, ধরো সোডিয়াম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম RbCl। তাহলে এখানে দেখো সবগুলো Cl ফিক্সড, Cl Cl Cl, মানে কি ফিক্সড হচ্ছে? X ফিক্সড, মানে অধাতু ফিক্সড। তাহলে কে আলাদা আছে? ধাতু আলাদা। ধাতু হলে আমি কি দেখবো? অধাতু যদি আলাদা বলে অধাতব ধর্ম দেখেছি, অধাতব আলাদা বলে অধাতব ধর্ম দেখেছি। এখানে কি আলাদা? ধাতু আলাদা, তাহলে কি ধর্ম? ধাতব ধর্ম দেখবো। ধাতব ধর্মের ক্রম কি হবে? ধাতব ধর্ম দ্যাট ইজ M কি হবে না Li less than Na less than K less than Rbn। কারণ আমরা কি বলেছি, শ্রেণীর উপর থেকে নিচে থেকে নামলে ধাতব ধর্ম বাড়ে, শ্রেণীর উপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম বাড়বে, কিন্তু অধাতব ধর্ম কমবে। শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে ধাতব ধর্ম ক্রমশ বাড়বে। তাহলে কার বেশি ধাতব ধর্ম? রুবিডিয়ামে ধাতব ধর্ম বেশি। তাহলে ধাতব ধর্ম বাড়লে আয়নিক চরিত্র বাড়ে বা আয়নীয় বন্ধন বাড়ে। তাহলে আয়নীয় বন্ধন ক্রম কি হবে? আয়নীয় বন্ধনের ক্রম কি হবে? LiCl NaCl KCl RbCl। ওকে, তাহলে আজকে আমরা আয়নীয় বন্ধন সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া দিলাম যে আয়নীয় বন্ধন জিনিসটা কি, আয়নীয় বন্ধন কিভাবে তৈরি করা হয়, তার শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেটা আমরা আজকে ক্লিয়ার করলাম। নেক্সট ডে আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে আয়নীয় বন্ধনের শেষ একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, দ্যাট ইজ ল্যাটিস এনথালপি। এই ল্যাটিস এনথালপি জিনিসটা কি সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা শুরু করবো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে নেক্সট বিষয় নিয়ে আলোচনা শুরু হবে।